রাজনীতিতে একটি প্রবাদ আছে, সঙ্গ দোষে লোহা ভাসে, আবার সঙ্গ দোষে তরি ডোবে। আজকের বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বড় উদাহরণ হলেন ভিপি নুরুল হক নূর এবং তার দল গণ অধিকার পরিষদ। অন্যদিকে স্মার্ট চয়েস বা সঠিক সিদ্ধান্তের উদাহরণ হল এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি। এনসিপি জামায়াতে ইসলামী জোটে যোগ দিয়ে কতটা বেঁচে গেছে বা লাভবান হয়েছে তা বুঝতে চাইলে আপনাকে নুরুল হক নূরের দিকে তাকাতে হবে। তাছাড়া নূরের অবস্থা এখন অনেকটা মাথার ঘায়ে কুত্তা পাগল প্রবাদের মতো। তার দল গণ অধিকার পরিষদ বিএনপি জোটে গিয়ে এখন প্রায় বিলুপ্তির পথে। অন্যদিকে জামাত জোটে গিয়ে নাহিদ ইসলাম, আক্তার হোসেন বা হাসনাত আবদুল্লারা ভিআইপি ট্রিটমেন্ট পাচ্ছেন নিশ্চিত বিজয়ের আসনে। আজকের মেগা বিশ্লেষণে আমরা দেখব পটুয়াখালীতে বিএনপি কিভাবে নূরকে ডুবিয়েছে, আর ঢাকায় রংপুরে জামাত কিভাবে নিজের নেতাদের কোরবানি দিয়ে এনসিপিকে জয়ী করছে। জোট নিয়ে যারা এনসিপির সমালোচনা করেছেন, আজকের ভিডিওটি তাদের জন্য চোখ খুলে দেওয়ার মতো। আসুন প্রথমে বিএনপিদের কাজ দেখি। বিএনপি তাদের জোটসঙ্গী হিসেবে নূরের জন্য পটুয়াখালী ৩ তথে ১০ মিনা গলাচিপা আসনটি ছেড়ে দিয়েছিল। কাগজে কলমে নূর সেখানে একক প্রার্থী, কিন্তু মাঠের চিত্র কি? লাভের মাপ কিছুই হয়নি। বিএনপি স্থানীয় হেভিওয়েট নেতা হাসান মামুন কেন্দ্রের সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র নির্বাচন করছেন। বিজেপি অবশ্য লোক দেখানো একটি কাজ করেছে, তারা হাসান মামুনকে দল থেকে বহিষ্কার করেছে। কিন্তু রাজনীতি যারা বোঝেন তারা জানেন এই বহিষ্কারাদেশ কেবল এক টুকরো কাগজ ছাড়া আর কিছুই নয়। কারণ ১০ মিনা ও গলাচিপায় বিজেপির সিংহভাগ মেটা কর্মী, ইউনিয়নের প্রেসিডেন্ট সেক্রেটারি, ওয়ার্ড পর্যায়ের কর্মী সবাই হাসান আল মামুনের সাথে আছেন। নূরকে কেউ সহযোগিতা করছে না, সাহায্য করছে না। নূর এতিম হয়ে গেছে। বিএনপি স্থানীয় অফিসগুলোতে দূরের জায়গা হচ্ছে না। দূর দূর এখন ওই এলাকায় রাজনৈতিক ক্ষতি হয়েছে। বিষয়টি নিয়ে বিব্রত নূর এরই মধ্যে বিভিন্ন সভায় প্রকাশ্যে ক্ষোভ ঝেড়েছেন, কিন্তু তাতে কোনো লাভ হচ্ছে না। বিএনপি তাকে সিট দিয়েছে কিন্তু ভোট দেয়নি। লোভে পাপ, পাপে মৃত্যু। তার আরেকটি উদাহরণ এই গণ অধিকার পরিষদের রাশেদ খান। বেচারা সেক্রেটারি পদ ছেড়ে বিএনপিতে গিয়ে যশোর ৪ আসনে ধানের শীষ নিয়ে লড়ছেন। ফলাফল, ওই এলাকার লোকাল বিএনপি কাফনের কাপড় পরে তাকে বয়কট করেছে, মহাসড়কে মিছিল করেছে। বিএনপি জোটের আরেক শরিক দল জমিয়েতে উলামায়ে ইসলাম দলটিকে ৪টি আসনে ধানের শীষ দিয়েছে বিএনপি। এর মধ্যে একটি হল ব্রাহ্মণবাড়িয়া ২, কিন্তু মনোনয়ন পাওয়া জুনায়েদ আল হাবিবের এমপি হওয়ার শখ পূরণ মিটিয়ে দিচ্ছেন বিএনপি। ব্যারিস্টার রুমিন ফারহানা বিদ্রোহী প্রার্থী হয়ে তিনি একের পর এক বোমা ফাটাচ্ছেন। বিএনপিকে চাঁদাবাজ, টেম্পু স্ট্যান্ড দখলকারী বলতেও মুখে আটকাচ্ছে না তার। অথচ একসময় তিনি বুক ফুলিয়ে বলতেন সূর্য নাকি বিএনপির জন্য ওঠে, আবার বিএনপির জন্যই অস্ত যায়। জমিয়েতকে ছেড়ে দিয়ে অন্য আসনগুলোতেও বিএনপির বিদ্রোহীরা দাঁড়িয়ে গেছে সদর্পে। ফলে বিএনপির ওপর ব্যাপক ক্ষুব্ধ দলটি। এদিকে চীনবন্ধী ওয়ার্কার্স পার্টির সাইফুল হককে ঢাকা ১২ আসনে মনোনয়ন দেয়া হলেও এখানে বিএনপির হেভিওয়েট প্রার্থী সাইফুল আলম নীরব বিদ্রোহী প্রার্থী হয়েছেন। তাকে ইতিমধ্যে দল থেকেও বহিষ্কার করা হয়েছে। আরেক বাম দল গণসংহতির প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি পড়েছেন মহাবিপদে। এমনিতেই নিজের ভোট নাই, তার উপর বিএনপির ২ জন বিদ্রোহী খেলা। সব মিলিয়ে চিড়ে চ্যাপ্টা ঢাকার সাবেক এই মেয়র প্রার্থী। ব্রাহ্মণবাড়িয়া ৬ তথা বাঞ্ছারামপুর আসনটি যুগপৎ আন্দোলনের শরিক গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকিকে ছেড়ে দিয়েছিলেন, কিন্তু দলীয় নির্দেশ অমান্য করে তার বিরুদ্ধে প্রার্থী হয়েছেন। দল থেকে বহিষ্কৃত বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য আব্দুল খালেক এবং আরেক বিএনপি নেতা, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি বিএনপি নেতা মোহাম্মদ সাইফুজ্জামানের কামাল। পরে অবশ্য খালিদকে ঢাকায় ডেকে নিয়ে জোনায়েদ সাকি পক্ষে কাজ করার নির্দেশ দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারিক রহমান। তবে তাতে তার কর্মীরা কি মন দিয়ে আদৌ কাজ করবেন? মনে হয় না, এটা তো জানাই। আর একজন সরে গেলেও আরেকজন তো মাঠে আছে। ফলে জোনায়েদ সাকি এমপি হওয়ার স্বপ্ন সম্ভবত অধরাই থেকে যাবে। তার মানে বিএনপির সাথে জোট করা কোনো দলে আসলে ভালো নয়। বিদ্রোহীদের চোটে নাজেহাল পরিস্থিতি সবার। এবার মুদ্রার উল্টো পিঠটা দেখুন। টাকান জামায়াতে ইসলামের দিকে, টাকান এনসিপির জন্য। জামাত শুধু আসন ছাড়েনি, তারা তাদের সম্ভাবনাময় এবং নিশ্চিত বিজয়ের আসনগুলো ছেড়ে দিয়েছে। এবং শুধু ছাড়ই নয়, বসিয়ে দেওয়া প্রার্থীসহ সকল নেতাকর্মীকে কাজে লাগাচ্ছে জোট প্রার্থীকে জিতিয়ে আনার জন্য। ঢাকা ৮ নাহিদ ইসলাম জামায়াতের প্রার্থী ছিলেন অ্যাডভোকেট আতিকুর রহমান। তিনি শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, জামায়াতের অত্যন্ত জনপ্রিয় এবং শক্তিশালী প্রার্থী। কিন্তু জোটের সাথে জামাত এই আসনটি নাহিদ ইসলামকে ছেড়ে দিয়েছে। সবচেয়ে অবিশ্বাস্য ঘটনা হল, আসন ছেড়ে দেওয়ার পর অ্যাডভোকেট আতিকুর রহমান নাহিদকে নিজের বাসায় দাওয়াত করে খাইয়েছে এবং নিজের কর্মীদের নির্দেশ দিয়েছেন নাহিদের পক্ষে কাজ করার জন্য।
বিএনপির হাসান মামুন যেখানে নূরকে ডোবাচ্ছে, জামাতের আতিকুর রহমান সেখানে নাহিদকে জেতাতে কাজ করছে। সেটাই হলো রাজনৈতিক শিষ্টাচার। রংপুর ৪ আখতার হোসেন। রংপুর হল জামায়াতের দুর্গ। রংপুরে ৩৩টি আসন আছে, প্রত্যেকটিতেই জামাত জেতার মতো ক্ষমতা অর্জন করেছে। পীরগাছা কাউনিয়া আসনের জামায়াতের মহানগর আমির এটিএম আজম খানকে কুরবানি দেওয়া হয়েছে। ছাত্রনেতা আখতার হোসেনের জন্য জামায়াতের কর্মীরা এখন আখতারের জন্য দিন রাত খাটোচ্ছে। এই যে ত্যাগ, এই যে দলীয় শৃঙ্খলা, এটা এনসিপি বিএনপি জোটে গেলে কখনোই পেত না। তাদের অবস্থা হতো নূরের মতো, জোনায়েদ সাকির মতো। কুমিল্লা ৪ হাসনাত আবদুল্লার জন্য জান প্রাণ ছেড়ে দিয়ে এখানে কাজ করছে জামাত, যেন তাদের নিজেদের প্রার্থী। পঞ্চগড়ে ১ আসনে জামায়াতের হেভিওয়েট প্রার্থী জেলা আমিন এবং সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নিজে সরে গিয়ে কাজ করছেন সার্জিসের পক্ষে। কোনো বিদ্রোহী প্রার্থী এখানে যাওয়াতেই এই আসনগুলোতে জামায়াতের প্রার্থী দিলেই তারা অনায়াসে জিতে আসত, কিন্তু তারা সেই নিশ্চিত জয় এনসিপির তরুণদের হাতে তুলে দিয়েছে। এনসিপি যদি বিএনপি জোটে যেত, তবে তাদের অবস্থা হতো গণ অধিকার পরিষদের মতো কিংবা জোনায়েদ সাকির মতো। বিএনপি তাদের এমন সিট দিত যেখানে বিএনপির নিজের ভোট নেই, অথবা সিট দিত কিন্তু হাসান আল মামুনের মতো বিদ্রোহী প্রার্থী দাঁড় করিয়ে রাখত। আর যদি এনসিপি স্বতন্ত্র জোট করত, তবে অধিকাংশ আসনেই তারা প্রতিদ্বন্দ্বিতায় আসত না, কারণ রাজনীতিতে শুধু ফেসবুক ফেস ভ্যালু দিয়ে ভোট পাওয়া যায় না, মাঠের সংগঠন লাগে, যা এনসিপির নেই। কিন্তু জামাতের আছে। নাহিদ হাসনাত অত্যন্ত বুদ্ধিমান বলেই তারা ইগো বিসর্জন দিয়ে জামাত জোটে এসে নিজেদের রাজনীতি টিকিয়ে রেখেছেন। তারা বুঝেছেন জামাতের ভোট ব্যাংক ছাড়া সংসদে যাওয়া অসম্ভব। অথচ এনসিপির কিছু নেত্রী বা নেতা জামাত ফোবিয়া বা আদর্শের বুলি আঁড়ে দল থেকে পদত্যাগ করেছেন। তারা এখন নিশ্চয়ই দূরে অবস্থা দেখে বুঝতে পারছেন তাদের সিদ্ধান্ত কত বড় ভুল ছিল। তারা ভেবেছিলেন বিএনপি বা সেকুলার কোনো জোট তাদের মাথায় করে রাখবে, কিন্তু বাস্তবতা হল বিএনপি নিজের দলের নেতাদের সামলাতে পারছে না, জোটের শরিকদের দেখবে কখন? আর যদি এনসিপি বিএনপির সাথে যেত, তবে নাহিদ বা হাসনাতদের নূরের মতো সংবাদ সম্মেলন করে কাঁদতে হতো। কথা হলো রাজনীতিতে আবেগ দিয়ে পেট ভরে না, বাস্তবতা বুঝতে হয়। নুরুল হক নূর বাস্তবতা বোঝেননি। তিনি বিএনপির বড় ভাই সুলভ আচরণে বিশ্বাস করে আজ ডুবতে বসেছে। আর নাহিদ হাসনাতরা জামায়াতের ডিসিপ্লিন এবং কমিটমেন্টের ওপর আস্থা রেখে সংসদে যাওয়ার পথ পরিষ্কার করেছেন। এদিকে জামায়াতে ইসলামী ও জোটের মধ্যে আসন সমঝোতা মোটামুটি ফাইনাল। সর্বোচ্চ স্যাক্রিফাইস করেই 12 দলীয় জোটকে নিয়ে জামায়াতে ইসলামী আগামী নির্বাচন করবে। জামায়াতে ইসলামী 190 আসনে নির্বাচন করবে। বাকি 110 আসন সমঝোতায় 11 দলকে ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়া আসনগুলির মধ্যে 1 ইসলামী আন্দোলন নির্বাচন করবে 35 আসনে, 2 এনসিপি নির্বাচন করবে 30 আসনে, 3 খেলাফত মজলিস 15 আসন, 4 বাংলাদেশ খেলাফত মজলিস 10 আসন, 5 এলডিপি 3 আসন, 6 লেবার পার্টি 3 আসন, 7 বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি 2 আসন, 8 জাতীয় গণতান্ত্রিক পার্টি 3 আসন, 9 খেলাফত আন্দোলন 4 আসন, 10 নিজামী ইসলামী পার্টি 2 আসন এবং সবশেষে এবি পার্টি 2 থেকে 3টি আসন। এখন তারপরেও এখানে অনেক কিন্তু আছে। চরমোনাই এবং এবি পার্টির কি? এখন জামায়াতের জোটে গিয়ে আবার বিএনপির দিকে ঢুকছে 2 দল। এবি পার্টির জন্মনায় তাদের নাকি জামায়াতের ছেড়ে দেওয়া আসনে পোষাচ্ছে না। এবি পার্টি আরও বেশি আসন চায়। আর চরমোনাইয়ের দল ইসলামী আন্দোলনের নায়েবে আমির ফয়জুল করিম বিবিসিকে বলেছেন 100 আসন না হলে তারা জামাতের সাথে থাকবে না। মানে এদের সুখে থাকলে ভূতে কিলয় অবস্থা হয়েছে। জামাতের উচিত সম্মানের। বিএনপির হাতে তুলে দেওয়া ফাও এতগুলো সিট হারানোর কোনো মানে হয় না। এই এবি পার্টি আর চরমোনাইয়ের উচিত রাজনীতি ছেড়ে দিয়ে অন্য কোনো মনোযোগ দেওয়া, কারণ পলিটিক্যাল ম্যাচিউরিটি বা দূরদর্শিতা এদের নেই। ইতিহাস এদের সুযোগ দিয়েছিল, কিন্তু এরা তা হেলায় হারিয়ে ফেলেছে। নূরের ঘটনা থেকে শিক্ষা নিয়ে রাজনীতিতে বন্ধু চিনতে ভুল করলে কি হয় তা আজ সবার সামনে পরিষ্কার। দর্শক, আপনি কি মনে করেন তা মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন।